আজকে আমাদের বিষয় 20 শতকের একজন বিশিষ্ট প্রাবন্ধিক, তিনি হলেন বিনয় ঘোষ। তো বিনয় ঘোষ সম্পর্কে প্রথমে আমরা তার সম্পর্কে যে বিষয়গুলো জানা দরকার সেগুলো আমরা প্রথমে জেনে নিই। যেমন বিনয় ঘোষ সম্পর্কে যদি জানতে চাওয়া হয় তখন টু দি পয়েন্টে যে বিষয়গুলো জানা দরকার সেগুলো প্রথমে জানতে হবে। বিনয় ঘোষ 1917 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং ওনার মৃত্যু হয় 1980 খ্রিস্টাব্দে। বিনয় ঘোষের ছদ্মনাম, তিনি ছদ্মনাম ব্যবহার করতেন, যে ছদ্মনামটা ছিল কালপেঁচা, যে ছদ্মনামটা হলো কালপেঁচা। বিনয় ঘোষের জন্ম হয়েছিল বাংলাদেশের যশোরের গোড়াপাড়া গ্রামে। জন্ম হয়েছিল বাংলাদেশের যশোরের গোড়াপাড়া গ্রামে। তার পিতার নাম ছিল বিশ্বেশ্বর ঘোষ। তিনি ছিলেন 20 শতকের একজন বিশিষ্ট প্রাবন্ধিক, বাঙালি সমাজবিজ্ঞানী, সাহিত্য সমালোচক। এটা তার সম্পর্কে একদম ছোট সংক্ষিপ্তভাবে বলা যায়। তিনি 20 শতকের একজন বিশিষ্ট প্রাবন্ধিক, বাঙালি সমাজবিজ্ঞানী এবং সাহিত্য সমালোচক। তিনি কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন, কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন এবং তার রচনায় কি ছিল, ইতিহাস এবং রাজনীতি সম্পর্কিত পর্যালোচনায় বিশেষ কৃতিত্বের অধিকারী ছিল। তিনি কি ছিলেন, ইতিহাস এবং রাজনীতি সম্পর্কিত বিশেষ কৃতিত্বের অধিকারী। এটা হচ্ছে তার সম্পর্কে একদম সংক্ষিপ্তভাবে এই তথ্যটা দেওয়া যাবে বিনয় ঘোষ সম্পর্কে। বিনয় ঘোষ সাংবাদিকতা করতেন কোন কোন পত্রিকায়, যেমন দৈনিক বসুমতী পত্রিকা, দৈনিক বসুমতী, যুগান্তর, এই সমস্ত পত্রিকাগুলোতে তিনি সাংবাদিকতা করতেন। তো এটা হচ্ছে বিনয় ঘোষ সম্পর্কে পরিচিতি, বিনয় ঘোষের পরিচিতি। এরপর আমরা যাব বিনয় ঘোষের যে সাহিত্য সম্পর্কিত যে আলোচনা, সেই আলোচনাগুলোতে যাব। এই তথ্যগুলো তোমরা লিখে নিতে পারো। এরপর দেখো তার সাহিত্য রচনাগুলো, তার যে বিখ্যাত প্রবন্ধগুলো রয়েছে সেইগুলো আমি তুলে ধরেছি। যে কোনো সাহিত্যিকের রচনার নাম এবং সাল মুখস্থ করার জন্য তোমরা কিভাবে করবে, পরপর লিখে নেবে, মানে তার রচনাটার সঙ্গে সালটার একটা যেন ক্রম থাকে। দেখো আমি একটা ক্রম অনুসারে লিখেছি, 1940, তারপরে 41, 42, 45, 50, 51, এইভাবে তোমরা একটা ক্রম অনুসারে লিখবে। হয়তো লিখলে শিল্প, সংস্কৃতি ও সমাজ, তারপরে লিখে দিলে ফ্যাসিজম ও জনযুদ্ধ 1942। এইভাবে করবে না। এইভাবে যদি লিখো তাহলে মুখস্থ করতে সুবিধা হবে। আর যদি 1940-এর পরে 1953 লিখলে তাহলে কিন্তু মুখস্থ করতে অসুবিধা হবে, তাহলে মনে রাখতে পারবে না। এইভাবে করলে তোমরা অবশ্যই মনে রাখতে পারবে। দেখো তার যে কয়েকটা বিশিষ্ট প্রবন্ধ, বিখ্যাত প্রবন্ধ রয়েছে, সেগুলোর মধ্যে যেগুলো অন্যতম সেইগুলো হচ্ছে শিল্প, সংস্কৃতি ও সমাজ, যার প্রকাশকাল ছিল 1940 খ্রিস্টাব্দ। নূতন সাহিত্য ও সমালোচনা 1940 খ্রিস্টাব্দ। আন্তর্জাতিক রাজনীতি 1941 খ্রিস্টাব্দ। ফ্যাসিজম ও জনযুদ্ধ 1942 খ্রিস্টাব্দ। সংস্কৃতির দুর্দিন 1945। বরণীয় বাঙালি 1950। কালপেঁচার নকশা 1951। এটাও খুব গুরুত্বপূর্ণ। কালপেঁচার নকশা, যেহেতু এটা ছদ্মনামে লিখেছিলেন, এটা যদি বলে যে বিনয় ঘোষের ছদ্মনাম নিয়ে যে রচনাটা আছে সেটা হচ্ছে কালপেঁচার নকশা। কলকাতার কালচার 1953। পশ্চিমবঙ্গের সংস্কৃতি 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবং 1959 খ্রিস্টাব্দে এটি রবীন্দ্র পুরস্কার পেয়েছিল। উনি রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। তাহলে বিনয় ঘোষের যে রচনাটা রবীন্দ্র পুরস্কার পেয়েছিল সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সংস্কৃতি। তিনি ওই গ্রন্থটির জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। তাহলে যেহেতু রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন সেহেতু এই গ্রন্থটা সম্পর্কে আমাদের একটু জেনে নিতে হবে, সেটা আমরা শেষে বলছি। এরপর দেখো বিদ্যাসাগর ও বাঙালি সমাজ 1957 খ্রিস্টাব্দ।
প্রথম এবং দ্বিতীয় খণ্ড 1957-তে প্রকাশিত হয়েছিল এবং তৃতীয় 1959-এ প্রকাশিত হয়েছিল। বিদ্যাসাগর ও বাঙালি সমাজ 1957 প্রথম ও দ্বিতীয় খণ্ড এবং 1959-এ তৃতীয় খণ্ড। বাংলার সমাজচিত্র 1962 থেকে 66 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 4 খণ্ড প্রকাশিত হয়েছিল এবং বাংলার নবজাগৃতি সেটা ছিল 1979 খ্রিস্টাব্দ। তাহলে এইটা তোমরা সহজেই মুখস্থ করবে কিভাবে? এইভাবে তোমরা ক্রম অনুসারে লিখবে। দেখো প্রত্যেকটা সাল আমি ক্রম অনুসারে লিখেছি। এইগুলো হচ্ছে বিনয় ঘোষের যে বিখ্যাত প্রবন্ধগুলো, বিশিষ্ট প্রবন্ধগুলো রয়েছে, এইগুলো হচ্ছে যে অন্যতম প্রবন্ধগুলো রয়েছে, সেগুলো হচ্ছে এইগুলো তোমরা এইভাবে লিখে মুখস্থ করবে। যেহেতু পশ্চিমবঙ্গের সংস্কৃতিটা রবীন্দ্র পুরস্কার পেয়েছিল, সেহেতু এটা আমাদেরকে একটু ভালোভাবে জানতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপর দেখো পশ্চিমবঙ্গের সংস্কৃতি গ্রন্থটা সম্পর্কে যে তথ্যগুলো আমরা পাবো সেটা হচ্ছে এই গ্রন্থটা 1957 সালে প্রকাশিত হয়েছিল এবং 1959 খ্রিস্টাব্দে রবীন্দ্র পুরস্কার পেয়েছিল। গ্রন্থটি প্রকাশের মাস তিনেক পর সংস্কৃত কলেজের একজন বিশিষ্ট পণ্ডিত বিনয় ঘোষকে বলেছিলেন, কি বলেছিলেন দেখো, বড্ড বেশি, এখানে কোটেশন দেওয়া আছে, বড্ড বেশি ছোট লোকদের কথা বলেছেন, মানে বাগতি, হাড়ি, বাউরি, ডোম, এরপর কোটেশন শেষ। হাড়ি, বাগতি, ডোম, সাঁওতাল, এইগুলো কি বলেছিলেন দেখো, একজন সংস্কৃত কলেজের বিশিষ্ট পণ্ডিত বলেছিলেন বড্ড বেশি ছোট লোকদের কথা বলেছেন, মানে হাড়ি, বাউরি, ডোম, সাঁওতাল প্রভৃতি। 1976 খ্রিস্টাব্দে এরপর যখন বিনয় ঘোষ এর নতুন সংস্করণ বের করলেন, তখন বলেছিলেন যে পশ্চিমবঙ্গের সংস্কৃতির লেখক মনে করেন যে বঙ্গ সংস্কৃতি মানে শুধুমাত্র ব্রাহ্মণ্য সংস্কৃতি নয়। কি বলেছিলেন বিনয় ঘোষ? যে পশ্চিমবঙ্গের সংস্কৃতির লেখক মনে করেন যে পশ্চিমবঙ্গের সংস্কৃতি মানে শুধুমাত্র ব্রাহ্মণ্য সংস্কৃতি নয়, বিভিন্ন অনুচ্চ বর্ণের সংস্কৃতিও সমানভাবে গুরুত্বপূর্ণ। দেখো সেটাই লিখেছি, সমানভাবে গুরুত্বপূর্ণ। এই গ্রন্থটা লেখার জন্য 1951 থেকে 55 খ্রিস্টাব্দ পর্যন্ত টানা 5 বছর ধরে বিভিন্ন গ্রামে গঞ্জে বিভিন্ন জেলায় তিনি ঘুরে বেড়িয়েছিলেন। তারপর সেই তথ্যগুলো তিনি সংগ্রহ করেছিলেন এবং সেই তথ্যগুলোর মাধ্যমে তিনি এই প্রবন্ধটা রচনা করেছিলেন। এরপর 1960 থেকে 76 খ্রিস্টাব্দে আবার নতুন সংস্করণের জন্য তিনি বিভিন্ন জেলা, বিভিন্ন গ্রামে এইভাবে ভ্রমণ করেছিলেন, সেখান থেকে নানা রকম তথ্য সংগ্রহ করেছিলেন। তাহলে পশ্চিমবঙ্গের সংস্কৃতির জন্য তিনি প্রথমে 1951 থেকে 55 খ্রিস্টাব্দ পর্যন্ত তথ্য সংগ্রহ করেছিলেন, তারপর নতুন সংস্করণের জন্য 1960 থেকে 76 খ্রিস্টাব্দ পর্যন্ত আবার তথ্য সংগ্রহ করেন। তাহলে দেখো এই গ্রন্থটা আজ কতদিনের পুরনো হয়ে গেল, কিন্তু তা সত্ত্বেও সেই পথ ঘাট, সেই নদী নালা সমস্ত কিছুরই অনেক পরিবর্তন ঘটেছে, কিন্তু তা সত্ত্বেও এই গ্রন্থটা আজকের দিনেও আমাদের কাছে অম্লান, তথ্য সমৃদ্ধ। এই জন্য তিনি আজও বাঙালির মনে স্মরণীয় হয়ে রয়েছেন। এছাড়াও তার সম্পর্কে আরও 2-4টে তথ্য আমরা পাবো। সেটা হচ্ছে যেমন তিনি গণনাট্য সংঘের সদস্য ছিলেন এবং সেখানে তার ল্যাবরেটরি নাটকটি অভিনীত হয়েছিল। এই গণনাট্য সংঘের গানের দলেও তিনি সক্রিয় সদস্য ছিলেন। তাহলে দেখো এটা হচ্ছে বিনয় ঘোষ সম্পর্কে যে তথ্যগুলো তোমাদের জানা দরকার, মোটামুটি এর মধ্যেই সমস্ত তথ্যগুলো রয়েছে। পশ্চিমবঙ্গের সংস্কৃতিটা কেন আলোচনা করলাম, কারণ এটা ছিল রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত, তাই এটা হচ্ছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, এই তথ্যগুলো বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এছাড়াও যেটা বললাম গণনাট্য সংঘের তিনি সক্রিয় সদস্য ছিলেন, সেখানে তার যে ল্যাবরেটরি নাটকটা অভিনীত হয়েছিল, তার ল্যাবরেটরি নাটকটার নাম ছিল ল্যাবরেটরি। তো এটাই হচ্ছে বিনয় ঘোষ সম্পর্কিত আমাদের আলোচনা। এই তথ্যগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি, যদি কোনো ভুল থাকে তো মার্জনা করবেন।